নাট্যমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি, স্বর্ণালী। প্রশ্ন করব সোজাসুজি। যেরকম শুরুতেই বললাম যে নিঃসন্দেহে দীপাবলির আবহের মধ্যেই একটা খারাপ খবর, সেই খারাপ খবরের দিকে আজ নজর ছিল গোটা বাংলার প্রত্যেকটি মানুষ জানেন আজকে গতকাল রাতেই চলে যান রাজনীতিবিদ, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এবং তারপর থেকে আজ সকাল থেকে আমরা কি দেখলাম? সকাল থেকে দেখলাম যে বাংলার সমস্ত সংবাদ মাধ্যম সেই খবরের সম্প্রচারও করে। এবং একই সঙ্গে কি ছবি দেখালাম আমরা? যে একজন রাজনীতিবিদের মৃত্যুর পর তার স্মৃতি রোমন্থন করলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব। তারা ভুলে গেলেন যে তাদের কোন দল, কোন রং, কোন পতাকা। তারা ভুলে গেলেন যে কোন ইস্যু নিয়ে রাজনীতির বিবাদ রয়েছে। শুধু মনে থাকলো কি আজকের দিনের জন্য যে একজন রাজনীতিবিদ, কারোর প্রাক্তন সহকর্মী এবং একই সঙ্গে হয়তো পুরনো স্মৃতি, একসঙ্গে রাজনীতির সেই দিনগুলো, সেই সব কিছু নিয়ে স্মৃতি রোমন্থন। বাংলার রাজনীতির একটা অধ্যায় তো বটেই, একই সঙ্গে বাংলার রাজনীতির ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল বা যে ছবি দেখে আমরাও অভ্যস্ত, যে ছবি দেখে বাংলার মানুষও অভ্যস্ত, অর্থাৎ রাজনীতিবিদের মৃত্যুর পর যে কোনো রাজনীতির কর্মী হন না কেন, একই সঙ্গে তার স্মৃতিচারণা বা সমবেদনা, একই সঙ্গে সেই সৌজন্য, সেই সম্মান প্রকাশ করা। কিন্তু রাজনীতির মানে, রাজনীতির ডেফিনেশন, রাজনীতির সংজ্ঞা কি সত্যি সত্যি বদলে যাচ্ছে? এই প্রশ্নটা করছে এই কারণে আজকে এই প্রশ্ন নিয়ে শুরু করতে হচ্ছে, কারণ বিগত কয়েকদিন ধরে, বিগত কয়েক বছর ধরে বলা ভালো, যে ছবি আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সময় এবং বর্তমানকালে সাম্প্রতিক সময় যে ছবি আরো বেশি স্পষ্ট হচ্ছে, তা বারবার প্রশ্ন মনে করায় যে সত্যি সত্যি রাজনৈতিক সৌজন্য কি আস্তে আস্তে আমাদের বাংলা থেকে উধাও হয়ে যাচ্ছে। রাজনীতি মানে কি? দীর্ঘদিন সাংবাদিকতা করার পরও আজও এই রাজনীতির মানে কি, এই প্রশ্ন করতে হচ্ছে আমাকে। এই প্রশ্নের উত্তর খুঁজছি আমি, বলা ভালো খুঁজতে বাধ্য হচ্ছি, কারণ বাংলার রাজনীতির এক দৈন্য দশা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো একজনকে উদ্দেশ্য করে আমি অবশ্যই কথা বলছি না, কারণ আপনারা জানেন যে আমি শুরুতেই যেরকম বললাম যে নিঃসন্দেহে দীর্ঘদিনের রাজনৈতিক জীবন সুব্রত মুখোপাধ্যায়ের এবং তার সঙ্গে তার অনুগামী, শাসক দলের তিনি মন্ত্রী এবং তার সঙ্গেও তার রাজনৈতিক ইতিহাস, সেই সব কিছু বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সারাদিন দেখানো হয়েছে, স্মৃতিচারণা হয়েছে। কিন্তু তার মধ্যে উঠে আসছে এই বিতর্কিত মন্তব্য, যা সত্যি করতে হয়তো আমারও ভালো লাগছে না আজকের দিনে। কোনো একজনকে উদ্দেশ্য করেও বলছি না, যেরকম বলছি এই কারণে, কারণ পরিস্থিতি এমনই যে ঠক বাঁচতে হয়তো গা উজাড় হওয়ার জোগাড়। কেন বলছি এ কথা? কারণ একমাত্র বাংলার রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে কারোর মৃত্যু শোকেও চলছে কাদা ছোড়াছুড়ি। না, নিঃসন্দেহে বিতর্ক থাকতেই পারে, প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সত্যি সত্যি মৃত্যু শোকের আবহে এই শিক্ষা হয়তো বাংলার রাজনীতির নয়। কারণ মৃত্যুতে শোকবার্তা নিয়ে চলছে কটাক্ষের রাজনীতি, বড় হয়ে দেখা দিচ্ছে সেখানে দলীয় মতবিভেদ, মতফারাক, সেই মতফারাকের রাজনীতিও। যেরকম সুব্রত মুখার্জির প্রয়াণ বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন, এ কথা মানছেন সব দলের নেতা নেত্রীরা। স্মিত হাসি আর প্রাণোচ্ছল ব্যবহার, সুব্রত মুখার্জি মানে আপামর মানুষের কাছে সুব্রতদা। সেই সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে যখন রাজনীতির ঊর্ধ্বে উঠে সব দল শ্রদ্ধা জ্ঞাপন করছেন, ঠিক তখন তাল কাটল কয়েকটি সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি করেছেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। সেই পোস্টের বিষয়বস্তু এমনই তার বিষয়বস্তু যে তাতে বিজেপির মধ্যেও যে মতফারাক রয়েছে সেটা প্রকাশ্যে চলে আসছে। হয়তো দলীয় শৃঙ্খলার বিষয়টিও এখানে বিবেচ্য, তবে দলীয় শৃঙ্খলার থেকেও বড় কথা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতার বিষয়, রাজনৈতিক সৌজন্যের বিষয়। সেই সৌজন্যের কারণে নিজের পোস্টে সত্যি কি এই ধরনের লেখা যায়, এই ধরনের কথা, অন্তত সেই দিন যেদিন এরকম একজন রাজনীতিবিদ, একজন বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যু হচ্ছে। আমি আবারও বলছি যে বিতর্ক, প্রশ্ন এই নিয়ে কোনো প্রশ্ন আলোচনা নয়, কিন্তু দিনটা, মুহূর্ত, মৃত্যু শোক,
যে পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়, সেই পোস্টে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন, একাধিক প্রশ্ন তুলেছেন তিনি, এবং রূপা গাঙ্গুলির কি প্রশ্ন, কি ছবি সেখানে ছিল আমি দেখাবো। তবে তার আগেই আরও একটা ছবি তুলে ধরছি আমি। বর্ষিয়ার নেতা সুব্রত মুখোপাধ্যায় প্রয়াণে দিলীপ ঘোষের একটা টুইট, সেখানেও নতুন বিতর্ক কিনা সেই টুইট রিটুইট করতে গিয়ে বিতর্ক বাঁধিয়েছেন আরও এক বিজেপির বর্ষিয়ার নেতা তথাগত রায়। আমরা সবাই জানি যে সম্প্রতি 4 কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবির পর প্রকাশ্যে এসেছে দলের রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে আক্রমণ তথাগত রায়ের, এবং একই সঙ্গে দলের বেশ কিছু ফাটলও সামনে চলে এসেছে। কিন্তু তথাগত রায় বিভিন্ন সময় তিনি যে ভাষায় দলের একাংশের বিরুদ্ধে তোপ দেখেছেন তাও নজিরবিহীন। এবারে টুইটারে দিলীপ ঘোষের একটি শোক বার্তাকেও টার্গেট করলেন তিনি। সব মিলিয়ে রূপা থেকে তথাগত বড় অর্থে ধরতে গেলে বিজেপির ভেতরের মতের ফাটলটা যেন বড় হয়ে দেখা দিচ্ছে বারবার, এবং শুধুমাত্র বিজেপি নয়, বেশ কিছু ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিতর্কিত পোস্ট। তবে হ্যাঁ, সেখানে নিঃসন্দেহে সেরকম বড় নামকরা নেতৃত্ব না থাকলেও দলের কর্মী সমর্থকদের এরকম বিতর্কিত পোস্টও দেখতে পাওয়া গেল, শুধুমাত্র বিরোধী হিসেবে বিজেপি দলের অন্দরেই নয়। তবে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে যে সত্যি সত্যি এই ছবি কি দেখার কথা? দলের অন্দরে মতের ফাটল যে সুব্রত মুখার্জি প্রয়াণকে কেন্দ্র করেও দেখা যাবে, তেমনটা তো সত্যি সত্যি কাম্য ছিল না বঙ্গ রাজনীতিতে, অন্তত বিজেপির ক্ষেত্রে। এই বিষয়গুলো নিয়ে সত্যি আলোচনা করব আমরা। তবে তার আগে দেখে নিই যে আজকের 3টে পোল কোয়েশ্চেন। সারাদিন ধরে আমরা যে ছবি দেখিয়েছি আজকে, এবং যে ছবি দেখার পর এই প্রসঙ্গগুলো কোথাও ভীষণ রকম প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সেই প্রশ্নগুলোর দিকে নজর রাখবো। তবে তার আগে দেখে নেব যে সেই পোস্ট, সেই টুইট কোনগুলো যেগুলো নিয়ে এই নতুন বিতর্কের জন্ম দিল সুব্রত মুখার্জির মারা যাওয়ার দিনে। চোখ রাখবো। দীর্ঘ 50 বছরের রাজনৈতিক কেরিয়ার, সদাহাস্য, স্মিতভাষী, 7 বারের নির্বাচিত বিধায়ক, তুখর রাজনৈতিক ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায় প্রয়াণে শোক বাংলার রাজনৈতিক মহলে। দলমত নির্বিশেষে প্রায় সকলেই শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রিয় সুব্রত দাকে। মন খারাপ সবার। আর এমন একটি সময়ে বাংলার গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়ালো কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলি। ফেসবুকে রূপা লিখেছেন, ধ্যাত, সবাই যেন হঠাৎ বালিগঞ্জে একা হয়ে গেল, সরি বস। এই পোস্টের কিছু মন্তব্যে রূপার প্রতি সমর্থন থাকলেও বেশিরভাগই রূপার প্রতি সমালোচনামূলক। তাতে বেশ কয়েকটিতে পাল্টা মন্তব্য করেছেন রূপা। কোথাও রূপা লিখেছেন, পুজো ঝকমক করা আর টাকা তোলা ছাড়া যার কোনো অবদান ছিল না তার জন্য আমার কোনো রেসপেক্ট নেই। কমেন্ট বক্সে রূপা একটি বিস্ফোরক দাবিও করেছেন। তিনি লিখেছেন, 2021-এর ভোটের আগে সুব্রত মুখোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু ডিল পছন্দ হয়নি তার। বেশিরভাগ সময় আমি আমার মুখ বন্ধ রেখেছি। রূপা গাঙ্গুলি বর্তমানে বিজেপির সাংসদ। তার দলের বহু নেতাই অবশ্য সুব্রত মুখার্জির প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শুধু তাই নয়, সুব্রত মুখার্জির রাজনৈতিক দক্ষতাকেও বহু বিজেপি নেতার সম্মান জানাচ্ছেন প্রকাশ্যে। কার্যত পশ্চিমবঙ্গে সুব্রত মুখার্জির মধ্যে দিয়ে একটা যুগের অবসান হয়ে গেল। রাজনীতির অট্টালিকা প্রবাহের মধ্যে তার একটা অস্তিত্ব সজাগ করা উপস্থিতি ছিল। বর্ণময় রাজনৈতিক চরিত্র, বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ, তার এই বহমানতার মধ্যে তার অস্তিত্ব সজাগ করা উপস্থিতি নিয়ে তিনি আজকে চলে গেলেন। কমপ্লিট চিফ মিনিস্টার মেটেরিয়াল, সেটা হলে এই বৃত্তটা সম্পূর্ণ হতো। অভিভাবক সুলভ আচরণ ছিল, পিতৃতুল্য মানুষ ছিলেন। আমাদের বর্তমান রাজনীতিতে এবং রাজনৈতিক যে সংস্কৃতি, সেই ক্ষেত্রে উনি ব্যতিক্রমী ছিলেন। ওনার কাছে বিরোধী দলের এমএলএ বা শাসক দলের এমএলএ উভয়কেই সমান চোখে দেখতেন, এবং আচার ব্যবহার, কথাবার্তা, তার মধ্যে যথেষ্ট আন্তরিকতা ছিল। আমরা ওনার অকাল প্রয়াণে
মর্মাহত এবং ওনার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি। গত 5 বছর তার কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। বিধায়ক হওয়ার পরে বিধানসভায় গিয়ে কাছে দেখেছি, বসেছি, গল্প করেছি, হাসি ঠাট্টাও হয়েছে। এটা ঠিক যে উনি রাজনীতিতে সবার অভিভাবক ছিলেন। আমি মজা করে ওনাকে বলতাম দ্য গ্র্যান্ডফাদার অফ বেঙ্গল পলিটিক্স। তার চেয়ে সিনিয়র শোভনদা আছেন, কিন্তু সুব্রতদার একটা আলাদা নিজস্ব পজিশন, এবং তিনি প্রশাসক হিসাবে মেয়র থেকে মন্ত্রী সব জায়গায় তার যোগ্যতার পরিচয় রেখেছেন। বাংলার রাজনীতিতে এত বড় মহিরুহ তার পতন হলো, যারা রাজনীতির মধ্যে আমরা আছি সবার দায়িত্ব সেই জায়গাটাকে পূরণ করা। সকলেই যখন সুব্রত মুখোপাধ্যায়ের বর্ণময় রাজনৈতিক জীবনের স্মৃতিচারণে মগ্ন, তখন কেন এমনভাবে বিতর্কে জড়ালেন বিজেপির নেত্রী? প্রচার পাওয়ার স্টান্ট নয় তো? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, রাজ্যের ইতিহাসের সর্বকনিষ্ঠ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রূপার ব্যক্তিগত ক্ষোভ বা আপত্তি থাকতেই পারে, কিন্তু তার সুব্রত জীবদ্দশায় কখনো প্রকাশ্যে জানিয়েছিলেন কি রূপা? তাহলে তার প্রয়াণের দিনে এমন পোস্ট কেন? রূপার পাশাপাশি বিতর্ক তৈরি হয়েছে বিজেপির আরও এক বর্ষিয়ান নেতার টুইট ঘিরে। তথাগত রায় দলেরই সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের একটি টুইট রিটুইট করে বিতর্ক তৈরি করেছেন তথাগত। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক বার্তা জানিয়ে ইংরেজিতে একটি টুইট করেন দিলীপ ঘোষ, আর সেই টুইট নিয়েও দিলীপ বাবুকে কটাক্ষ করতে ছাড়েননি তথাগত রায়। দিলীপ ঘোষের টুইটটি রিটুইট করে তথাগত রায় লেখেন, এহে ইংরেজিটা একটু কেউ দেখে দিতে পারে না? যদিও কিছুক্ষণের মধ্যেই টুইটটি ডিলিট করে দেন তথাগত। তাতে অবশ্য বিতর্ক থেমে থাকছে না। আসলে সম্প্রতি নানা ইস্যুতে সুর চড়াচ্ছেন তথাগত রায়। সম্প্রতি রাজ্যের 4 কেন্দ্রীয় উপনির্বাচনে ভরাডুবির পর দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তথাগত। এবার দিলীপ ঘোষের একটি শোক বার্তাকেও টার্গেট করলেন তিনি। সব মিলিয়ে রূপা থেকে তথাগত বড় অর্থে ধরতে গেলে বিজেপির ভেতরে মতের ফাটলটা ক্রমশই চওড়া হয়ে দেখা দিচ্ছে বারবার, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। রিপাবলিক বাংলা। আর এই জায়গা থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে, যে প্রশ্নগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি কোথাও একটা ধোঁয়াশা তৈরি করছে যে কেন এই ধরনের ছবি দেখতে হচ্ছে, সেই প্রশ্নগুলো থেকে নজর রাখা যাক। আজকে প্রথম পোল কোয়েশ্চেন, সুব্রত প্রয়াণ আবহে রাজ্য বিজেপির সংঘাত কি আরও একবার প্রকাশ্যে? দ্বিতীয় প্রশ্ন, রাজ্য বিজেপিতে দলীয় শৃঙ্খলার অভাব কি স্পষ্ট? এবং তৃতীয় প্রশ্ন, বঙ্গ রাজনীতিতে কি সৌজন্যতার অভাব ঘটছে? একই সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক এবং বিজেপি নেতা, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস। পার্থদা, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার শো সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমে গৌতমবাবু আপনাকে দিয়ে শুরু করি, শেষ প্রশ্ন দিয়ে, যে বাংলার রাজনীতি, যদিও শিক্ষা মানে সাহিত্যের সঙ্গে রাজনীতির কোথাও ভীষণ রকম ওতপ্রোত সম্পর্ক রয়েছে, কোথাও বা দূরত্ব রয়েছে, অদ্ভুত একটা ভারসাম্যের খেলা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের মতো দিনে একজন রাজনীতিবিদ যেখানে মারা গিয়েছেন বর্ষিয়ান, তাকে যে কোনো দল, যে কোনো মত নির্বিশেষে প্রত্যেকে এসে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুরুতেই বলছিলাম যে আপনারা এই বিতর্কে আসার আগেই যে রাজনৈতিক মতভেদ, মতাদর্শের পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু তার জন্য আজকের দিনটা বেছে নেওয়া, এটা কি আদৌ কাম্য? আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? সুব্রত বাবুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলি যে যে ধরনের কথা আপনারা দেখালেন, রাষ্ট্রপতি মনোনীত একজন সাংসদ, তিনি কিন্তু বিজেপি সাংসদ নন, তিনি রাষ্ট্রপতি মনোনীত সাংসদ। এই পদে আমরা একটা সময় তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, একটা সময় মৃণাল সেনকে দেখেছি, এই সমস্ত ব্যক্তিত্বদের দেখেছি। তেমন একজন ব্যক্তি হতে পারেন সুব্রতবাবু, তার রাজনীতির বিরোধী রাজনীতি করেন, বিরোধী দর্শনে বিশ্বাসী, কিন্তু তা সত্ত্বেও যে ধরনের ব্যক্তি আক্রমণাত্মক এবং রুচিহীন মন্তব্য করেছেন, এটা ভাবতে খুব অবাক লাগে। বিজেপির অন্য প্রবীণ নেতারা তারা কিন্তু রাজনৈতিক সৌজন্য বজায় রেখেছেন, রাজনৈতিক সৌজন্য বজায় রেখে তাদের রাজনৈতিক ফারাকের কথা বলেছেন। দেখছিলাম শ্রমিক বাবুর কথা, শ্রমিক ভট্টাচার্যের কথা, তিনি যে সুব্রতবাবু মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা
সম্পন্ন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, সেই রাজনৈতিক খোঁচা দিতেও তিনি ছাড়েননি। একদমই সেসব দিতেই পারেন, কিন্তু তার মধ্যে কোনো অসৌজন্য ছিল না। কিন্তু রূপা গাঙ্গুলি যা বলেছেন, কোনো ভাষাতে তার প্রতিবাদ করা যায় না। একজন সদ্য মৃত মানুষ, হতে পারেন তিনি বিরোধী রাজনীতি করেন, হতে পারে তার রাজনীতির দর্শনের সঙ্গে, আমিও তো তার রাজনীতির দর্শনের সঙ্গে এতটুকু নিয়েও সহমত নই, তাই বলে তার ব্যক্তিগত সৌজন্য তার প্রতি জানাতে, একজন সদ্য মৃত মানুষের প্রতি ব্যক্তিগত সৌজন্য জানাতে আমার দ্বিধা হবে? ভাবতে অবাক লাগছে, বিধানসভার একদিন অধিবেশনের ক্ষেত্রে আমি দর্শক আসনে বসে সেদিন লক্ষ্য করেছিলাম একটি ঘটনা। কোনো একটি শোক প্রস্তাব উত্থাপিত হয়েছে। তৃণমূল তখনও এই রাজনৈতিকভাবে এতটা শক্তিশালী হয়নি, কংগ্রেসই শক্তিশালী। একটি শোক প্রস্তাব উত্থাপিত হয়েছে, বিরোধী বেঞ্চ থেকে নানা ধরনের আক্রমণ আসছে, টিক্কা টিপ্পণী হচ্ছে। স্পিকার হাশিম আব্দুল হালিম সাহেব বলেছিলেন যে, মাননীয় বিধায়ক, আপনারা মনে রাখবেন আপনারাও একদিন প্রয়াত হবেন, তখন এই বিধানসভায় শোক প্রস্তাব আলোচিত হবে, তখন যদি এইরকম পরিস্থিতি হয় আপনাদের কেমন লাগবে? আজকে সেইটা মনে হচ্ছে রূপা দেবীর বক্তব্যের সঙ্গে। একদমই তাই। আমি এই জায়গা থেকে আসবো, নীরজিৎ আপনার কাছে আসবো, তবে পার্থদা আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, কি বলবেন আপনি? রাজনৈতিক মতাদর্শ, মতবিভেদ, ফারাক, কিন্তু আজকের দিনের জন্য দিন বোধহয় সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ। এবং যেভাবে সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল প্ল্যাটফর্মকে আমরা এর আগেও ব্যবহার করেছি বিভিন্ন সময়, সেখানে বিতর্ক উঠেছে, নতুন করে দেখা গেল যে এই প্ল্যাটফর্মে ব্যক্তিগত কোথাও খারাপ লাগাগুলো বা ব্যক্তিগত মতগুলো, রাজনৈতিক দ্বন্দ্ব, দলের অন্দরের ফাটলের আগেও প্রকাশ্যে এসেছে। কিন্তু এইভাবে সদ্য মৃত একজন রাজনীতিবিদ, তার মৃত্যুর দিনে এই ধরনের পোস্ট, কি বলবেন? ঠিকই স্বর্ণালী, আমি বলছি যে রাজনীতিবিদরা একজন প্রয়াত রাজনীতিবিদ সম্পর্কে যদি এরকম রেসপন্ড করেন, তাহলে আমার একটা ধরনের ভাষ্য, আর একটা হচ্ছে সাধারণ মানুষের কিছু পারসেপশন থাকে, সেখান থেকে তারা তাদের মতো একটা রিয়াক্ট করেন। কিন্তু আমি মূলত যারা রাজনীতিতে প্রাসঙ্গিক, জীবিত আছেন এবং রাজনীতিতে প্রাসঙ্গিক ছিলেন অথচ প্রয়াত হলেন, আমি তাদের মধ্যেকার যে টানাপোড়েনের সম্পর্ক আপনি আজকের আলোচনা এনেছেন, সেটাই আমি মূলত বলতে চাই। এক হচ্ছে যে 50 বছর ধরে একটা রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা, এটা চারটিখানি কথা না। ফলে যারা রাজনীতি করছেন, যেমন আপনি রূপা গাঙ্গুলির কথা বললেন, যে তিনি যদি আরো 50 বছর ধরে প্রাসঙ্গিক থাকতে চান, যে কঠিন লড়াইটার মধ্যে দিয়ে যেতে হয় সম্ভবত সেটা তিনি বুঝবেন, এবং সেই লড়াই অবশ্যই তার ফ্রিডম আছে সবসময়। যে সুব্রত মুখার্জি, যার নামে কার্টুন আঁকা হয়েছে, যিনি সংবাদের শিরোনামে আসেন, 50 বছরের রাজনীতিবিদ, তার একটা বড় কারণ তিনি রাজনীতিটাই করেছেন। ফলে এই রাজনীতি করার কারণে তার পক্ষে এবং তার বিপক্ষে বহু ধরনের মত তৈরি হয়, এবং তার এই সাফল্য যেরকম আছে সেটাই তো স্বাভাবিক পার্থদা। মানে রাজনীতির সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তার বিরুদ্ধে মত থাকবে, তার বিরুদ্ধে অভিযোগ থাকবে, এটাই তো স্বাভাবিক। একেবারে আমি শুধু সেখানেই বলছি যে এবার কোথাও একটা তাহলে শিষ্টাচারের রাজনীতি সেটা থাকবে না, আমাদের সৌজন্যের রাজনীতি। কারণ যেদিন মানুষ প্রয়াত হচ্ছেন সেদিন থেকে তার আর বর্তমান নেই, তার আর ভবিষ্যৎ নেই, তিনি অতীত হয়ে গেলেন। আমি বললাম এই যে সমালোচনা সব তুলে রাখুন না আলমারি ট্রাঙ্কে, আরো অনেক সময় পাবেন ভবিষ্যতে বলার। আমি সেটাই মিন করতে চাইছি। এবং সুব্রত বাবু ইনফ্যাক্ট যে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আমি ব্যক্তিগতভাবে সেই রাজনীতির আমি বলবো বিরুদ্ধ মতই সাধারণভাবে পোষণ করি। কিন্তু আমি আপনাকে বলছি যে যেটা তৃণমূল কংগ্রেসের সাধারণভাবে এই যে ক্ষমতায় আসার পর যে সংস্কৃতি, প্রায় বিরোধী পক্ষকে শত্রুপক্ষ দেখা, মানে রাজনৈতিক প্রতিপক্ষ শত্রুপক্ষ যে নয় সবসময়, এইটা কিন্তু খানিকটা আমি বলবো যে সুব্রত বাবুর এই সৌজন্যবোধের রাজনীতি, এটা বহু ক্ষেত্রেই আমি অন্তত টের পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে নিজে পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। পরিকাঠামোর বহু কাজে আমি দেখেছি উনি যে মন্ত্রকের মন্ত্রী ছিলেন, বিশেষত পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট, বিশেষত তার সড়ক নির্মাণ, সেক্ষেত্রে বহু সময় তিনি এই সাজেশন আমার থেকে নিয়েছেন। আপনি কর্পোরেশনে যখন মেয়র ছিলেন তখনও আমাদের বিশ্ববিদ্যালয়ের থেকে প্রযুক্তিগত সাজেশন নিয়েছেন। অর্থাৎ প্রশাসনে যখন বসেছেন তখন তিনি একটা দক্ষ প্রশাসকের মতোই তিনি চেষ্টা করেছেন যে যেখান থেকে পারা যায়, যারা যে বিষয়টা খানিকটা ভালো বোঝে জানে, তাদের মত নেওয়া। ফলে এরকম মানুষও কিন্তু রাজনীতিতে আস্তে আস্তে ফুরিয়ে আসছে। এবং বলছি যে অদ্ভুত একটা ভালো রসবোধ ছিল। আপনি দেখবেন দেখবেন জগদীপ ধনকর রাজ্যপাল বনাম রাজ্য সরকারের যে সংঘাত, সেখানেও আমি বললাম যে বহু ব্যক্তি বহু রকম ব্যবহার করেছেন।
কিন্তু যেহেতু সুব্রতবাবু ফুটবল খুব পছন্দ করতেন দেখবেন, এবং উনি ফুটবলের ভাষায় খানিকটা সম্বোধন করতেন রাজনীতিতে, এই যে হলুদ কার্ড দেখানো, লাল কার্ড দেখানো, আপনার এগুলো পছন্দ হোক না হোক, কিন্তু আমি বললাম যে ভাষা জ্ঞানের প্রতি একটা, আমি বলবো যে চমৎকার কন্ট্রোল ছিল, যে উইট, যে সেন্সটা সংসদীয় রাজনীতিতে হারিয়ে যাচ্ছে সেটা তার মধ্যে ছিল, এবং বিরোধী পক্ষ মানেই শত্রু পক্ষ, অর্থাৎ তাদেরকে কেউটে সাপের মতো করে দেখতে হবে, এই 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 রাজনীতিটার মধ্যে তিনি থাকতে চাইতেন না। ফলে যদি আমরা একজন রাজনীতিবিদের এই পজিটিভ কম্পোনেন্টটাকেও যদি আমি আলাদা করে বের করতে পারি, না পার্থদা, আপনি যেগুলো বলছেন যেটাই স্বাভাবিক। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি সব মানুষ মানে একদম 16 আনা 100% তো সবাই সঠিক হয় না, সবার চোখে পার্সপেক্টিভটা এখানে আলাদা, সব বিষয়টি আপেক্ষিক। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মৃত্যু দিনে আমরা শুধুমাত্র সেই নেগেটিভ বিষয়টাকে হাইলাইট কেন করব? এটা একজন রাজনীতিবিদ হিসেবে আরেকজন রাজনীতিবিদের এই পোস্ট কি আদৌ সমীচীন? এই জায়গা থেকে যখন যার যে দলের সাংসদ সেই বিষয়ে যখন প্রশ্ন উঠছে, তখন নীলাদ্রিদা আপনার কাছে আসবো। নীলাদ্রিদা, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, প্রথম কথা স্বর্ণালী, আমি একতরফা সমালোচনা নিশ্চয়ই পছন্দ করি না, কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলবো, বাংলার রাজনীতিতে এবং বিশ্লেষকদের মধ্যে একটা হিরো ওয়ারশিপের প্রবণতা আছে। কারো যদি কেউ চলে যাওয়ার পর সমালোচনা হয়, সেটা মানুষ ঠিক পথে নেয় না। সুব্রতদা খুব ফুটবল ভালোবাসতেন, তাই ফুটবলের ভাষায় বলি, আমার কোথাও মনে হয় তিনি ছিলেন বাংলার রাজনীতির মিশেল প্ল্যাটিনি। মিশেল প্ল্যাটিনির শ্রেষ্ঠত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তার সময় অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ছিলেন তিনি, কিন্তু ফিফার দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পর তিনি আজীবন নির্বাসিত আজ অব্দি ফুটবল থেকে। সুব্রতদাকে আমরা দেখেছি 2016 সালে, মনে করিয়ে দিই, আমি কোনো পারসেপশন বলছি না, টিভির ক্যামেরায় টাকা নিতে নারদা দুর্নীতিতে। আমরা দেখেছি এবারের নির্বাচনের ফলাফল বেরোনোর পর সিবিআইয়ের হাতে যারা অ্যারেস্টেড হয়েছিলেন তার মধ্যে সুব্রতদা ছিলেন। আবার অতীতের দিকে স্বর্ণালী যদি ফিরে যাই, তাহলে সুব্রতদা যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন পুলিশ লকআপে নকশাল নেতা চারু মজুমদারের মৃত্যু, বহু বন্ধুর মৃত্যু, সেই সময় কিন্তু একটা কালো ব্ল্যাক স্পট বাংলার রাজনীতিতে, যার ফলে আমাদের বক্তব্য নীলাদ্রিবাবু যে এগুলো কোনোটাই তো ইতিহাসের বাইরে নয়, এই প্রতিটা ঘটনাই তো ঘটেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমার বললে অসুবিধা কোথায়? আমার বক্তব্য, আপনি যেটা বললেন যে কেউ হিরো হয়ে যায় না, মৃত্যু হলে সঙ্গে সঙ্গে কেউ হিরো হয়ে যান না, হিরোরও তো একটা ডার্ক সাইড থাকে নিশ্চয়ই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই ডার্ক সাইড, সেই সমালোচনার দিনটা কি এই দিন হতে পারে? কেন নয়? আমি যখন একটা মানুষের দিকে তাকে বিশ্লেষণ করছি একজন বিশ্লেষক হিসেবে, কেন তার নেগেটিভ সাইডগুলো বলবো না? কেন বলবো না টিভির পর্দায় আমরা সবাই দেখেছি সুব্রত মুখার্জিকে টাকা নিতে? কেন বলবো না সুব্রত মুখার্জির ভূমিকা সেই জরুরি অবস্থার সময় কি ছিল, সেই নিয়ে প্রশ্ন কেন তুলবো না? যেমন তার মেয়র হিসেবে তার সাফল্য নিয়েও তো সবাই জানে, বাংলা কলকাতার মেয়র হিসেবে অন্যতম সফল মেয়র তিনি, সে কথাও বলবো। কিন্তু এটাও সত্যি স্বর্ণালী, তৃণমূল কংগ্রেস বারবার তারপর পুরসভায় ক্ষমতায় এসছে, কিন্তু গৌতম বাবু কিছু বলতে চাইছেন? আমি আসছি গৌতম বাবু, আপনার কাছে আসবো ঠিক এই প্রশ্ন, এই জায়গা থেকে আমারও কিছু বলার রয়েছে, তবে তার আগে আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পরে আমি ফিরে আসছি, ঠিক এই জায়গা থেকে আলোচনায় থাকবো, সঙ্গে থাকুন আপনারাও। ফিরে এলাম বিরতির পর। ঠিক যে জায়গা থেকে আমরা আলোচনা করছিলাম যে এরকম একটা দিনে সত্যি সত্যি রাজনীতিবিদের বিভিন্ন দিক থাকে, সাদা কালো, কিন্তু সেই কালো দিকগুলো ফোকাস করার জন্য হয়তো আজকের মতো দিন নয়। আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, রয়েছেন প্রাবন্ধিক গৌতম রায় এবং রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি। নীলাদ্রিদা কিছুক্ষণ আগে বলছিলেন একটা কথা, যে কেউই তো সবকিছুর ঊর্ধ্বে নয়, মৃত্যু হলেই তো মানুষের সমস্ত সমালোচনা, সমস্ত তার কৃতকর্ম, এই সব কিছুর তো উপরে উঠে যান না, তিনি তো রাতারাতি ঈশ্বর হয়ে যান না মৃত্যু হলেই। তার তো সেই নেগেটিভ যে দিকগুলো, যেগুলো অন্ধকারাচ্ছন্ন দিক, যেগুলো সমালোচিত দিক, সেগুলো তো থেকে যায়। কিন্তু থেকে যাওয়া মানে কি এটাই যে এই দিনে সেই বিষয়টাকে হাইলাইট করা, সেই বিষয়টাকে সামনে তুলে ধরা, সেটাকে প্রকাশ্যে সেটার সমালোচনা করা? আমি দুজনের কাছে আসবো, পার্থদা এবং গৌতম বাবু, কি বলবেন আপনি? গৌতম দা, আপনি কিছু বলতে শুরু করেছিলেন। প্রথম কথা হচ্ছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে কিন্তু সুব্রতবাবু প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরে, বারবার তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলা হচ্ছে, এটা তথ্যগত ভুল। হ্যাঁ, জরুরি অবস্থা, সেন্সরশিপের অনেক সবটাই তিনি দেখাশুনো করতেন ঠিকই, কিন্তু চারু মজুমদারের রহস্যজনক মৃত্যু, সেই মৃত্যুর জন্য সরাসরি তাঁকে দায়ী করে রাষ্ট্র ব্যবস্থাকে দায়ী করা হচ্ছে না, ব্যক্তিকে দায়ী করা হচ্ছে। তাহলে চারু মজুমদারের যে আদর্শগত তাগিদ থেকে হাজার হাজার লোক মারা গিয়েছিল, তার জন্য কে দায়ী? তার জন্য কে ক্ষমা চাইবে? তার জন্য কে কথা বলবে? সুব্রতবাবুর হয়ে আমি ওকালতি করছি না,
সুব্রতবাবুর হয়ে আমি একটা কথাও বলছি না, কিন্তু সুব্রতবাবুকে যদি দায়ী করা হয় চারু মজুমদারের মৃত্যুর জন্য, তাহলে চারু মজুমদারের রাজনীতির জন্য যে হাজার হাজার মানুষ খুন হয়েছিলেন, হাজার হাজার রাজনৈতিক কর্মী খুন হয়েছিলেন, বা মূলত বামপন্থীরাই খুন হয়েছিলেন, কারণ বামপন্থাকে শেষ করবার জন্যই সেই সংকীর্ণতাবাদী আন্দোলন পরিচালিত হয়েছিল। এই জায়গা থেকে আমাদের বিচার করতে হবে যে আমরা কোন সময়ে কোন কথা বলছি, কোন সময় কোন শব্দ উচ্চারণ করছি। এখানে আমার মনে পড়ছে, আপনারা দেখবেন ইত্যাদি প্রকাশনী থেকে একটি পত্রিকা বেরোতো, পার্থ চট্টোপাধ্যায়, সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায় সম্পাদিত পরিবর্তন। তাতে প্রমোদ দাশগুপ্ত মারা যাওয়ার পরে এই সুব্রতবাবুই কিন্তু কথা বলেছিলেন প্রমোদ দাশগুপ্তর মৃত্যু নিয়ে তদন্ত হওয়া উচিত। আমাদের কাছে সেদিনও সেটা রুচিহীন বলে মনে হয়েছিল। ঠিক। তাই আজকেও সুব্রতবাবুর মৃত্যুর পরে তার কাজকর্ম নিয়ে হ্যাঁ অনেক সময় রয়েছে, তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক পিছু ছাড়বে না কোনো দিন, অনেক সময় রয়েছে বলবার, কিন্তু মৃত্যুর অব্যবহিত পরে এই কথাগুলো বলা বাঙালির যে সহনশীল একটা মানসিকতা, ভারতবাসীর যে রুচি, সেই রুচির সঙ্গে যায় না কোনো অবস্থা। রুচির সঙ্গে যেন আমি এই জায়গা থেকে আসবো, পার্থবাবু আমাদের সঙ্গে রয়েছেন, আমি নীলাদ্রিদা আপনার কাছেও আসবো। যখন এই বিষয়গুলোরই আলোচনার কথা উঠে এলো, এই চারু মজুমদারের প্রসঙ্গ যখন উঠে এলো, 70-এর দশকে সুব্রত মুখোপাধ্যায়ের ভূমিকা যখন উঠে এলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকেও এটা লক্ষণীয়, যদিও সেরকম প্রথম সারি নেতৃত্ব নয়, আমি শুরুতেই বলে রাখছি, কিন্তু বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় বামপন্থী সংগঠন সেখানেও দেখলাম এই ধরনের সমালোচনামূলক যে ভূমিকা ছিল সেই ভূমিকার সমালোচনা করে সেই বিষয় ধরনের একাধিক পোস্ট, সেটাও কিন্তু চোখে পড়ছে। সত্যি সত্যি কি আমি একদম প্রথম সারির নেতৃত্বের কথা বলছি না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও একটা কথা যেটা কিছুক্ষণ আগে লীলাদ্রিবাবু বলছিলেন, যে মানুষ কারোর মৃত্যু হলেই তিনি সঙ্গে সঙ্গে ঈশ্বর হয়ে যান না, তিনি হিরো হয়ে যান না, সেই দিকগুলো থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের বিভিন্ন ধরনের সংগঠনও একই ছবি কোথাও প্রতিফলিত হলো, একেবারে নতুন যারা পা রাখছেন রাজনীতিতে, বামপন্থায় বিশ্বাস করে যারা রাজনীতি শুরু করছেন, সেই ধরনের কিছু সংগঠনও একই ছবি দেখতে পাওয়া গেল। বিষয়টা কি আসলে এক, নাকি এর পেছনে অন্য কোনো রিজন রয়েছে? আপনি কিভাবে বিষয়টাকে দেখছেন? না স্বর্ণালী, আমি আপনাকে বলছি যে আসলে কোনো রাজনীতিবিদ মারা গেলে যেরকম তিনি ভগবান হয়ে যান না, এটা ঠিক, এবং তিনি মারা যাওয়ার অব্যবহিত পরে তিনি অসুরও হয়ে যান না বা যেতে পারেন না। আমার কথা হচ্ছে যে আমরা শুধু এই মৃত্যু দিনটাকে আমি বিচারে রেখে এই আলোচনা করছি। সুব্রত বাবুর নামে 105টা অভিযোগ তোলার সুযোগ আছে, সুব্রত বাবুর পক্ষে 105খানা যুক্তি দেওয়ার সুযোগ আছে, সেই সুযোগ থাকবে প্রত্যেকের। কিন্তু আমি বলছি যে স্থান কাল পাত্র বলে একটি কথা আছে, যেটা হচ্ছে পরিপ্রেক্ষিত নির্ভর আমরা জীবনে গোটা জীবন জুড়ে যা করতে থাকি। ফলে আজকের যাদের মনে হচ্ছে যে সুব্রত বাবুর নামে ওই সমালোচনাটা না করলে আমি ট্রেন মিস করবো অথবা আমার পার্টিতে নম্বর কমে যাবে, আমি বলছি যে এই মনোভাবটাই হচ্ছে খুব বিপজ্জনক মনোভাব এই সহনশীলতার রাজনীতিতে। এবং আমি একটাই কথা বলছি যে আমি যদি রূপা গাঙ্গুলিকে বিজেপির সাংসদ হিসেবেও ট্রিট করি, টাকা তোলার কথা যেটা এসছে নারদায়, আমি বলছি যে সেই নারদার টাকা তোলাতে অভিযুক্ত তো শুভেন্দু অধিকারীও, সে তো আজকের বিজেপির বিরোধী দলের নেতা। ফলে আমি কি আজকে সেই আলোচনাকে খুব প্রাসঙ্গিক মনে করব? এটা তো নয়। আজকের একজন মারা গেছেন, মারা যাওয়ার পর আমাদের শিষ্টাচার নিয়ে একজন রাজনীতিবিদকে বাকি রাজনীতিবিদরা যেভাবে অ্যাকসেপ্ট করেন বা যেভাবে বিদায় জানান, এইটুকু করুন। আমি বলছি তার জন্য সুব্রত বাবুর নামের যত অভিযোগ কোনোটাই হচ্ছে লঘু হয় না। আজকে সেই সমালোচনাটা না করলো, এটা ঠিক আপনি যেটা বলেছেন, বহু বামপন্থী কর্মী সংগঠক আমি আছে জানি, যারা সোশ্যাল মিডিয়াতেও তারা হচ্ছে আজকে রিঅ্যাক্ট করেছেন। তাদের রিঅ্যাকশনের অনেকের কারণ হচ্ছে 70-এর দশকে তাদের নিজেদের ঘর বাড়ি আত্মীয় স্বজন তারা যেভাবে হারিয়েছিলেন কংগ্রেসি শাসনে, কংগ্রেসি সন্ত্রাসের কারণে, ইমার্জেন্সি সিচুয়েশনে। আমি বলছি সেই শাসন, সেই রাজনীতি, সেটার বিরোধিতা। এবং প্রমোদ দাশগুপ্ত দেখবেন বামপন্থীদের নেতা, তারা ক্ষমতায় আসার পর এটাই বলেছিলেন যে কংগ্রেসি নীতির বিরুদ্ধে, অর্থাৎ ওই ইমার্জেন্সি নীতি, স্বৈরাচারী নীতির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করা দরকার, মানুষের মনের ঘৃণা তৈরি করানো দরকার, কোনো কংগ্রেসির বিরুদ্ধে নয়। প্রশ্নটা কোনো ব্যক্তির সাথে লড়াইয়ের প্রশ্ন নয়, প্রশ্নটা সেই নীতি, সেই রাজনীতির সাথে। সেইটাকে মাথায় রাখতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা রাজনীতি করতে আসছেন। আমার এইটুকুই হচ্ছে যে কিন্তু মাথায় রাখতে হবে, আমরা বলি, আপনারাও বলেন, কিন্তু রাখতে পারি কোথায়? এবং এটাই তো প্রথম নয়, আমি দেখলাম এর আগেও, যদিও এই প্রসঙ্গের সঙ্গে কোনো মিল নেই, তাহলে কোথাও চলে আসে। আমার মনে পড়ছে খুব সাম্প্রতিককালে তাপস পাল যখন মারা যান, তখন সেই দিন, সেই মৃত্যুর দিন, তার পরের মুহূর্ত থেকে, পরের ঘন্টা থেকে কি ভাষায়
তাকে আক্রমণ করা হয়। এবং এর আগেও এরকম অজস্র ইতিহাস রয়েছে যে সেই দিন, সেই মুহূর্ত, স্থানকাল পাত্রের কথা আমরা বলছিলাম, সেটা সত্যি সত্যি কি মনে রাখছে এই সময় দাঁড়িয়ে? নীলাদ্রিবাবু কিছু বলতে চাইছিলেন যে এই ঘটনাগুলোর প্রসঙ্গে। নীলাদ্রিদা। স্বর্ণালী, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আমরা মহাত্মা গান্ধীকে জাতির জনক বলি, কিন্তু সত্যের মুখোমুখি দাঁড়াতে আমাদের একটা অনীহা আছে এবং আমরা এটা এসকেপ করতে চাই। মনে করিয়ে দিই, জ্যোতি বসু, যিনি ঘটনাচক্রে বিরোধী দলে থাকলেও সুব্রতবাবুর খুব ঘনিষ্ঠ ছিলেন বলে শোনা যায়, তিনি চলে যাওয়ার পর কলকাতার একটি লিডিং দৈনিকে লেখা হয়েছিল জ্যোতি বসু দলের খুব বড় নেতা ছিলেন, কিন্তু তিনি দেশের নেতা হতে পারলেন না। সেটারও প্রচুর সমালোচনা হয়েছিল। আসলে আমাদের বাঙালিদের একটা হিরো ওয়ারশিপের প্রবণতা আছে, যে হিরো ওয়ারশিপের প্রবণতা থেকে আমরা একদিকে যেমন এটা বারবার বলবো যে সুব্রতবাবুর কর্মদক্ষতা, তিনি তো ওর মধ্যে শ্রেষ্ঠ মিনিস্টার ছিলেন। এই তৃণমূল কংগ্রেসের সরকারে যেসব মন্ত্রীরা কাজ করেছেন কর্মদক্ষতার দিকে সুব্রত মুখার্জির তুলনা আর কেউ নেই। কিন্তু এই প্রশ্নটাও স্বর্ণালী এসে যায় যে সুব্রত মুখার্জি মেয়র হিসেবে এত সফল হওয়ার পর, এতবার তৃণমূল ক্ষমতায় এলো, সুব্রত মুখার্জিকে কেন মেয়র করা হলো না? কেন তাকে লোকসভা লড়তে হলো বাঁকুড়ায় গিয়ে? কেন তাকে দক্ষিণ কলকাতায় দাঁড়াবার সুযোগ করে দেওয়া হলো না? এই প্রশ্নগুলো এসে যায়। এই রাজনৈতিক প্রসঙ্গগুলো হোক বা আজকে যে বিষয় নিয়ে পার্থবাবু বলছেন যে বামপন্থী সংগঠন তারা এক এক জায়গায় বিভিন্ন রকম পোস্ট করেছেন সেই সময়কার 70-এর দশকে, সমালোচনায় অসুবিধে কোথায়? না, অসুবিধার বিষয় হচ্ছে একটাই যে এই দিনে তালিবানি রাজত্ব, এটা কি একটা নীতি? তালিবান এখানে চলছে আফগানিস্তানের মতো। এটা তো সমালোচনা নয়, এটা তো কুৎসা। আপনার কি কথা মনে হয় না যে তালিবান নয়, কিন্তু এটা আমাদের বাংলা সংস্কৃতিও নয়, আমাদের বাঙালিদের সংস্কৃতিও নয়, আমাদের রুচি। অন্তত যেদিনকে যিনি মারা গিয়েছেন তাকে ন্যূনতম সেইটুকু শ্রদ্ধা জানানোর, আমি যতই তার বিরুদ্ধে থাকি না কেন, যতই আমার মনোভাব, আমার মতাদর্শ তার অন্য হোক না কেন, শ্রদ্ধা জানানো যায় না স্বর্ণালী? সমালোচনারও একটা ভাষা আছে। এটা কি শ্রদ্ধা জানানোর ভাষা? সমালোচনারও একটা আমি ভাষা আছে। ব্যক্তিগতভাবে আপনাকে জিজ্ঞাসা করছি, রূপা গাঙ্গুলি আজকে যে ভাষায় তিনি আজকে টুইট করেছেন একটার পর একটা, এটা কি সত্যি সত্যি শ্রদ্ধা জানানোর ভাষা? না, আমি রূপা গাঙ্গুলিকে সমর্থন করছি না, কিন্তু সমালোচনার অধিকার সবার আছে। সোশ্যাল মিডিয়ায় যখন কেউ মনে করিয়ে দিচ্ছেন সেই সিদ্ধার্থ আমাদের কথাটা আছে, গৌতম দা বলছেন যে আজকে সুব্রতবাবু দায়ী নয়। সুব্রতবাবু দায়ী কে বলেছে? শুধু আমরা মনে করিয়ে দিচ্ছি, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি তার দায় এড়াতে পারেন না, এই কথাটা মনে করিয়ে দিচ্ছি। এবার নির্বাচনের পর সুব্রত মুখার্জিকেও গ্রেপ্তার হতে হয়েছিল এবং সেই মামলায় তিনি এখনো নিষ্কৃতি পাননি। এই সত্যটা পার্থদা বললেন, সেই শুভেন্দু অধিকারী তো এখন রয়েছেন বিরোধী দলনেতা হিসেবে, রয়েছেন তৃণমূলে। এটা তো প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে আজকের দিনে সত্যের মুখোমুখি দাঁড়াতে একটা নির্মোহ সমালোচনা নিয়ে তো অনিয়া কেন আমাদের? না, ঠিক আমি এখানে কনক্লুড করার চেষ্টা করবো। আমি ঠিকই, পার্থদা আমাদের সঙ্গে রয়েছেন, গৌতম বাবু রয়েছেন। সমালোচনা যদি জায়গা থাকে, যেটা বিশেষত পার্থবাবু বললেন কিছুক্ষণ আগে যে বেশ কিছু বামপন্থী সংগঠন তারা সেই বিষয় নিয়ে সমালোচনা করেছেন, কিন্তু আমার যেটা আমি শুরুতে কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলাম যে রূপা গঙ্গোপাধ্যায় তিনি যে ভাষায় টুইট করেছেন সেটা কি আদৌ সমর্থনযোগ্য? সেটাকে আপনি সমর্থন করছেন নীলাদ্রিবাবু? না, একেবারেই সমর্থন করছি না, কিন্তু সমালোচনার অধিকার, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার অধিকার, মিডিয়ায় সমালোচনার অধিকার, সেটাকে সমর্থন করছি। আমি প্রতিবাদ জানাচ্ছি আমাদের বুদ্ধিজীবীর তালিবানি মানসিকতার বিরুদ্ধে। অন্তত এটুকুর জন্য ধন্যবাদ যে আপনি অন্তত এই ভাষা বা এই ধরনকে সমর্থন করছেন না, আপনি সমালোচনা করার জায়গা রয়েছে সেটুকু বলছেন। আমি এই জায়গা থেকে কনক্লুড করবো খুব সংক্ষেপে। গৌতম বাবু কি বলবেন? এক লাইনে। সমালোচনা 100 বার করা যায়, 30 সেকেন্ড। ভুলে গেলে চলবে না। বামপন্থী নেতা বিনয় কোনার ইত্যাদিদের মৃত্যুর পরও কিভাবে সমালোচনা করা হয়েছিল ব্যক্তিগত প্রসঙ্গ তুলে। সেদিন কিন্তু দক্ষিণপন্থীরা একবারও কিন্তু আজকের মতন সেই সমালোচকদের সমালোচনা করেননি। এই যে এই জায়গাটা আমাদের ভুলে যেতে গেলে চলবে না। সমালোচনা নিশ্চয়ই করা যাবে, কিন্তু তার পার্থদা যেটা বললেন, স্থান কাল পাত্র আছে এবং সমালোচনার রুচি, সমালোচনার ধারা এবং সমালোচনা মানে ব্যক্তি কুৎসা নয়, ভাষা রুচিহীন ভাষা নয়, এটাই সবথেকে বড় কথা। ব্যক্তি কুৎসা নয় সমালোচনা মানে। রাজনৈতিক সমালোচনা 100 বার আমরা করব, বারবার আমি নিজেও করব, কিন্তু তারও একটা সময় আছে। অনেক ধন্যবাদ গৌতম বাবু। আমরা এই জায়গা থেকে নিঃসন্দেহে আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, ছিলেন প্রাবন্ধিক গৌতম রায় এবং ছিলেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। তিনজনকেই ধন্যবাদ এবং একই সঙ্গে এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। একটা ছোট্ট বিরতি নেব, তবে হ্যাঁ, আরও কিছু গুরুত্বপূর্ণ খবর থাকছে। আজকে সারা দিন যে ছবির সাক্ষী থাকলো বাংলার রাজনীতি, তারও একটা কোলাজ থাকছে এবং একই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ফিরে আসছি একটু বিরতির পর। সঙ্গে থাকুন। প্রিয় সোমেন চলে গিয়েছেন আগেই। সুব্রত মুখোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শেষ একটা অধ্যায়।
শেষ যাত্রায় সহস্র অনুগামীর মিছিল বুঝিয়ে দিল যে মানুষের কতটা কাছাকাছি ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। অনেক রাজনীতিবিদকেও বিদায় জানিয়েছেন কেওড়াতলা, কিন্তু আজকের দিনটা ছিল সবার থেকে আলাদা। কি ছবি ছিল আজ, কি ছবি দিনভর ধরা পড়লো রিপাবলিক বাংলার ক্যামেরায়, চোখ রাখা যাক। তাঁর শিরাধমনীতে বইছে রাজনীতির রক্তস্রোত। তিনি ছিলেন অনেকের মুশকিল আসান, এক কথায় বঙ্গ রাজনীতির দাবার ছকে অন্যতম গ্র্যান্ডমাস্টার। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শেষ হলো এক অধ্যায়। তার সমসাময়িক অনেক রাজনৈতিক নেতাই নজর কেড়েছেন, কিন্তু সুব্রত ছিলেন অন্যরকম। অনুগামীদের কাছে প্রিয় দাদা, বিরোধী দলের নেতাকর্মীদের কাছে কঠিন প্রতিপক্ষ। তার গেম প্ল্যান কোন ধারায় বইবে ভাবতে বসে হিমশিম খেতেন বিরোধীরাও। শুক্রবার সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে শোক মিছিল, মুখে মন খারাপ করা অমর রহে স্লোগান, আর স্লোগানের আড়ালেই মুখর ছিল ইতিহাস। রাজনৈতিক বিরোধিতা থাকলেও বাংলার রাজনীতিকে শোকের সূত্রে বেঁধে দিলেন সুব্রত। অসংখ্য স্মৃতি। সুব্রতবাবু আমাদের কাছে সেটা কিন্তু একটা সম্পদ ছিল। বাংলার রাজনীতিতে এত বড় মহিরুহ তার পতন হলো, আমরা ব্যথিত এবং আমরা দুঃখিত। ২৬ বছর বয়সে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায়, রাজীব ইন্দিরার বিশ্বাসভাজন থেকে কলকাতার মেয়র, মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, বরাবরই থেকেছেন রাজনীতির বৈঠকখানায়। তার হাত ধরেই নির্বাচনী রাজনীতিতে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রিয় সুব্রত তার শেষকৃত্যে তাই নিজেকে আড়ালেই রাখলেন মমতা। গান স্যালুটে বাংলা বিদায় জানিয়েছে বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে, কিন্তু শুক্রবার কেওড়াতলার আকাশে গান স্যালুটের শব্দে মিশল ইতিহাসের দীর্ঘশ্বাস। নিজের সিগনেচার কণ্ঠেই যেন বিদায় জানিয়ে গেলেন সুব্রত। প্রিয় সোমেন, সুব্রত যবনিকা পড়ল বঙ্গ রাজনীতির দুরন্ত এবং বর্ণময় এক অধ্যায়। রিপাবলিক বাংলা। সুব্রত মুখোপাধ্যায় রাজনৈতিক জীবনের একটা বড় অংশ কেটেছে বিধানসভায়। শেষবার যখন বিধানসভার ভবনে পৌঁছল তার নিথর দেহ, তখন অনেকেই আবেগ ধরে রাখতে পারলেন না। সতীর্থরা তো বটেই, বিরোধী দলের বিধায়কদের মুখেও শোনা গেল তার নির্বিবাদী রাজনৈতিক জীবনের কথা। শুক্রবার দুপুর 2টো বিধানসভা চত্বরে হাজির প্রায় সকলেই। এলেন সুব্রত মুখোপাধ্যায়। এবার আর পাঞ্জাবির হাতা গুটিয়ে হাসি মুখে নয়, শববাহী শকটে। সবারই মন ভারাক্রান্ত। প্রিয় সুব্রতদা আর নেই। শেষবার তাকে শ্রদ্ধা জানাতে শাসক দল থেকে বিরোধী সদস্য বাকি ছিলেন না কেউই। ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শেষবারের মতো বিদায় জানিয়ে সুব্রতর নির্বিবাদী রাজনৈতিক জীবনের কথাই উঠে এলো রাজ্যপালের গলায়। Is being remembered for positive ideas and he tried to change the landscape of Kolkata. The void being left by him is difficult to see. শুধুই বিধানসভার অধ্যক্ষ হিসেবে নয়, সুব্রতর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরলেন বিমান বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে আমি তো অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি সুব্রত দার চলে যাওয়াতে। আমি ভাবতেই পারিনি এরকমভাবে উনি চলে যাবেন। এই ক্ষতি অপূরণীয় ক্ষতি এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ করে পরিষদীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতি। জানি না কবে পূরণ হবে, তা ওনার পরিবারবর্গকে আমি সমবেদনা জানাই। সেই ছাত্র রাজনীতির দিন থেকে পরিচয়। রাজনৈতিক গুরুকে হারিয়ে শোকস্তব্ধ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
আমি কখনো কালকে ভাবতে পারিনি যে শুভদা চলে যাবে। আপনারা তো ছিলেন, আপনাদের সঙ্গে তো আমি কালীঘাটের পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গল্প করছিলাম। নিদারুণ সংবাদটা তখনই আসে। দীর্ঘদিনের সহযোদ্ধা আজ বিরোধী শিবিরে, কিন্তু শেষ বিদায় জানাতে এসেও সুব্রতকে পিতৃতুল্য বলেই সম্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিভাবক সুলভ আচরণ ছিল, পিতৃতুল্য মানুষ ছিলেন। আমাদের বঙ্গ রাজনীতির মহীরুহ পতন। সুব্রত মুখোপাধ্যায়ের না থাকাকে হয়তো এভাবেই বর্ণনা করা যেতে পারে। হাসি মুখে সকলের মন জয় করা সুব্রতর শূন্যতা পূরণ সম্ভব নয়। সুব্রতর সঙ্গেই শেষ হয়ে গেল দক্ষিণপন্থী রাজনীতির একটা অধ্যায়। রিপাবলিক বাংলা। সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি, বিদায় বেলায় আবেগতাড়িত তাই নেতা কর্মীরা। রবীন্দ্র ভবনে সাদা ফুলের তোড়ায় বন্ধু সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানান মুনমুন সেন। ছিলেন মদন মিত্র, ফিরহাদ হাকিম, রাজ চক্রবর্তী, জুন মালিয়া সহ আরো অনেকে। শুক্রবার সকাল 10টা। শেষবারের মতো বন্ধুকে দেখতে রবীন্দ্র সদনে মুনমুন সেন। সাদা ফুলের তোড়ায় শেষ বিদায় জানিয়ে আবেগ বিভ্বল সুচিত্রা তনয়া। রবীন্দ্র সদনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান অসংখ্য অনুরাগী। ছিলেন তৃণমূলের নবীন প্রবীণ নেতারা। সুব্রতদা একজন পায়োনিয়ার ছিলেন পলিটিক্যাল ওয়ার্ল্ডে, আর তাছাড়াও কালচারালি উনি এতটাই এনরিচ ছিলেন, এত কিছু শেখার ছিল। আর তার সাথে ওনার সেন্স অফ হিউমার, ওই ওয়ার্ম স্মাইল, ওই ওয়ার্ম অ্যাসেম্বলিতে আমরা ওনাকে পেয়েছি অ্যাজ বিগিনার্স, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু আরও কিছুদিন যদি উনি থাকতেন তাহলে ওনার কাছে অনেক কিছু আমাদের শেখার ছিল। সুব্রতদার থেকে আমি ওথ নিয়েছিলাম অ্যাসেম্বলিতে, আমার মনে আছে। এবং সুব্রতদা একজন বর্ষিয়ান পলিটিশিয়ান এবং ভীষণ ভালো, সবার সঙ্গে মিশতেন উনি। ছোটো বড়ো সবার সঙ্গে কথা বলতেন, বোঝাতেন এবং উনি সবাইকে নিয়ে চলতে পারতেন। সুব্রত মুখার্জির হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি। প্রিয় নেতার মৃত্যুতে আবেগতাড়িত মদন মিত্র থেকে ফিরহাদ হাকিম। যে কোনো বিপদে পড়লে, পলিটিক্যাল প্রবলেম আসলে সুব্রতদার কাছে যদি যেতাম যে এরকম একটা সমস্যায় পড়েছে কী করা উচিত, উনি হেসে খুব তাড়াতাড়ি একটা সমাধান বলেছেন। ওই চেহারা আমি উত্তম কুমারকে দেখিনি। আমরা একসাথে কাজ করেছি এবং তার সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি। আমার ব্যক্তিগত আমার কাছে একটা বড় লস। সাদা ধুতি, সাদা পাঞ্জাবিতে আর কোনো দিন বিধানসভায় দেখা যাবে না প্রিয় নেতাকে। মঞ্চে আর কোনো দিন আসন ভাগ করে নিতে হবে না। চোখের জল তাই বাক মানেনি সুব্রত অনুগামীদের। রিপাবলিক বাংলা। আজ দিনভর সত্যি সত্যি বাংলার রাজনীতি বেশ ভারাক্রান্ত ছিল, কিন্তু এর পাশাপাশি যেদিকে নজর থাকছে আমাদের বিগত সময় থেকে শুরু করে বর্তমান সময় একাধিক ইস্যু, যে ইস্যুগুলো কোথাও সাধারণ মানুষের কথা বলে, সেই সমস্ত ইস্যু এবং একই সঙ্গে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ নিয়ে আমি স্বর্ণালী থাকবো প্রতিদিন সন্ধ্যে 6:57। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:57। নমস্কার।